আসসালামু আলাইকুম প্রিয় শিক্ষার্থীরা, স্বাগতম আমাদের আজকের ক্লাসে। আমাদের আজকের বিষয়বস্তু হলো ওয়ার্ড অথবা ফ্রেজ, যেটা আমাদের ইংরেজি দ্বিতীয় পত্রের ৩ নম্বর প্রশ্নে আসে। এখানে 10টি ওয়ার্ড অথবা ফ্রেজ দেওয়া থাকে, সেখান থেকে আমাদেরকে পিক আপ করে শূন্যস্থানগুলো পূরণ করতে হয়। তো এখানে আমাদের 5 নম্বর থাকে 10টা ওয়ার্ড অথবা ফ্রেজের জন্য। তো এই 10টা ওয়ার্ড অথবা ফ্রেজ যদি তোমরা 10 থেকে 15টা বাছাইকৃত 10 থেকে 15টা ওয়ার্ড অথবা ফ্রেজ ভালো করে বুঝে আয়ত্ত করতে পারো, সেক্ষেত্রে আমার মনে হয় তোমরা 80-90%, আর যদি তোমরা বেশি লাকি হয়ে থাকো তাহলে প্রশ্নপত্রের 100%ই তোমাদের কমন পড়তে পারে। তো আমি সেরকম বাছাই করা 15টি-16টি ওয়ার্ড অথবা ফ্রেজ তোমাদেরকে সাথে নিয়ে আলোচনা করব। তো এই ওয়ার্ড অথবা ফ্রেজগুলো অর্থ বুঝে এবং কিছু গ্রামাটিক্যাল রুল আছে, এই রুলগুলো যদি তোমরা অর্থ বোঝার সাথে সাথে পড়তে পারো তাহলে আমার মনে হয় খুব সহজেই বিষয়টা আয়ত্ত করতে পারবে। আর এই টপিকটাতে নাম্বার তোলা তুলনামূলক অন্যান্য টপিকগুলোর চেয়ে সহজ। তো আসো আমরা শুরু করি। প্রথমেই আমাদের যে ফ্রেজটি আছে সেটি হচ্ছে অ্যাজ ইফ অথবা অ্যাজ দো, আর এটা অ্যাজ ইট ওয়্যার এই নামেও থাকে, তবে অ্যাজ ইফ এবং অ্যাজ দো এই দুইটা নামেই বেশি থাকে। অ্যাজ ইফ অথবা অ্যাজ দো এই দুইটা নামেই বেশি থাকে। এর অর্থ হচ্ছে যেন। যেন, তো কি অর্থে যেন ব্যবহৃত হয় একটা এক্সাম্পল দেখি আমরা। শাহরিয়ার টক্স অ্যাজ ইফ অথবা অ্যাজ দো হি ওয়্যার এ গ্রেট স্কলার। বলছে শাহরিয়ার কথা বলে অ্যাজ দো অথবা অ্যাজ ইফ যেন হি ওয়্যার এ গ্রেট স্কলার, সে একজন মহাপণ্ডিত। তো এখানে একটা গ্রামাটিক্যাল রুল আছে, অ্যাজ দো অথবা অ্যাজ ইফের পরে যদি কোনো ভার্ব থাকে, বি ভার্ব থাকে, তাহলে সেই বি ভার্বটা অবশ্যই ওয়্যার বসে। দেখো হিয়ের সাথে কিন্তু ওয়্যার বসার কথা না, হিয়ের সাথে ওয়াজ বসার কথা, কিন্তু এটা যেহেতু অ্যাজ দো অথবা অ্যাজ ইফের পরে আছে সেহেতু এখানে ওয়্যার বসবে, ওয়াজ বসবে না, সাবজেক্ট যাই থাকুক না কেন। তাহলে আরেকবার দেখি, শাহরিয়ার টক্স অ্যাজ ইফ অথবা অ্যাজ দো হি ওয়্যার এ গ্রেট স্কলার। তো শাহরিয়ার কথা বলে যেন সে একজন মহাপণ্ডিত। আমরা আরও একটি এক্সাম্পল দেখি, হচ্ছে শান্ত শাউটেড অ্যাজ ইফ হি হ্যাড সিন আ গোস্ট। শান্ত চিৎকার করলো যেন সে একটা গোস্ট দেখেছে, অর্থাৎ ভূত দেখেছে। তো এইভাবে অ্যাজ দো অথবা অ্যাজ ইফটা বসাতে হবে, যেখানে যেন এই রকমের একটা অর্থ প্রকাশ করে সেই সেন্টেন্সের মাঝখানে আমরা অ্যাজ দো অথবা অ্যাজ ইফ বসাবো। আরেকটা বিষয়, অ্যাজ দো অথবা অ্যাজ ইফের আগে এবং পরে দুইটি ক্লজ থাকবে। দেখো অ্যাজ দো এবং অ্যাজ ইফের আগে পরে শাহরিয়ার টক্স সাবজেক্ট ভার্ব আছে, পরেও কিন্তু সাবজেক্ট ভার্ব আছে, অর্থাৎ এই যখন অ্যাজ দো অথবা অ্যাজ ইফ বসাবো আমরা খেয়াল করব যে সেই সেন্টেন্সটার আগে এবং পরে অ্যাজ দো অ্যাজ ইফের অর্থাৎ শূন্যস্থানের আগে পরে কি দুটো ক্লজ আছে কিনা। পরবর্তীতে আমরা দেখি লেট অ্যালোন। লেট অ্যালোন অর্থ হচ্ছে বাদ দাও, বাদ দেওয়া অর্থে ব্যবহৃত হয় বা ছেড়ে দাও। একটা এক্সাম্পল দেখি আমরা, রাকিব ক্যানট রিমেম্বার দ্য মেইন রোড টু হিজ হাউস। বলছে রাকিব মনে রাখতে পারে না মেইন রোডটা, অর্থাৎ মূল যে রাস্তা, তার বাড়ির যে মূল রাস্তা সেটাই সে মনে রাখতে পারে না। লেট অ্যালোন দ্য ন্যারো লেন্স, সরু মানে ছোট গলি, সরু গলি এগুলোর কথা বাদ দাও। অর্থাৎ রাকিব সে তার নিজের বাড়ির মূল রাস্তাটাই মনে রাখতে পারে না, সরু গলির কথা বাদ দাও। এই অর্থে, এই যে বাদ দেওয়া অর্থে লেট অ্যালোন শব্দটা ব্যবহৃত হয়। আরেকটা এক্সাম্পল দেখি আমরা, আরিয়ান ক্যানট স্পিক বাংলা ফ্লুয়েন্টলি ড্যাশ ইংলিশ। এটা তোমরা সলভ করো দেখি। আরিয়ান ক্যানট স্পিক, সে বলতে পারে না বাংলা ফ্লুয়েন্টলি, বাংলা ভাষাটাই আরিয়ান ফ্লুয়েন্টলি বলতে পারে না, ড্যাশ ইংলিশ, ইংলিশের কথা বাদ দাও। সেই ক্ষেত্রে আমরা এখানে লেট অ্যালোন বসাবো। এরপরে আছে আমাদের হোয়াট ইফ। এটার অর্থ হচ্ছে কি হবে যদি। হোয়াট ইফ অর্থ কি হবে যদি। একটা এক্সাম্পল দেখি আমরা, হোয়াট ইফ আই ইনভাইট অ্যান অরফান। অরফান বলছে হোয়াট ইফ কি হবে যদি আই ইনভাইট আমি আমন্ত্রণ জানাই অ্যান অরফান একটা এতিমকে। অরফান মানে হচ্ছে এতিম। তো এখানে খেয়াল করবে হোয়াট ইফ যখন থাকবে আমার সেই সেন্টেন্সটার শেষে অবশ্যই একটা কোশ্চেন মার্ক থাকবে, অবশ্যই একটা, অর্থাৎ হোয়াট ইফ এটা একটা প্রশ্নসূচক সেন্টেন্স বোঝায়। তো এই জন্য হোয়াট ইফ যেখানে থাকবে খেয়াল করবে সেটা শেষে অবশ্যই প্রশ্নবোধক চিহ্ন থাকবে, সেই সেন্টেন্সগুলোতেই হোয়াট ইফ বসতে পারে। আরেকটা এক্সাম্পল দেখি আমরা, ড্যাশ ইউ ফেল ইন দ্য এক্সাম। অর্থাৎ কি হবে যদি তুমি এক্সামে ফেল করো। দেখো শেষে একটা প্রশ্নবোধক চিহ্ন আছে, তাহলে এখানে আমরা হোয়াট ইফ বসাতে পারি, হোয়াট ইফ ইউ ফেল ইন দ্য এক্সাম। আমরা
পরবর্তী এক্সাম্পলটা দেখি। হোয়াট ডাজ ড্যাশ লুক ডট ডট লুক লাইক, বলছে হোয়াট ডাজ ডট ডট লুক লাইক, অর্থাৎ হোয়াট ডাজ তারপরে কিছু একটা বসবে সেন্টেন্সের, তারপরে লুক লাইক বসবে। এখানে অর্থ হবে কিসের মতো দেখতে, কিসের মতো দেখতে। হোয়াট ডাজ ড্যাশ লুক লাইক, কিসের মতো দেখতে। আমরা একটা এক্সাম্পল দেখি। হ্যাভ ইউ সিন আ ক্যামেল, ক্যামেল মানে উট। হ্যাভ ইউ সিন আ ক্যামেল, তুমি কি কখনো উট দেখেছো? হোয়াট ডাজ ইট লুক লাইক, বলছে এটা দেখতে কেমন। তাহলে এটাও কিন্তু দেখো হোয়াট ডাজ লুক লাইক, এটাও কিন্তু একটা ইন্টারোগেটিভ সেন্টেন্সকে রেফার করে, অর্থাৎ শেষে প্রশ্নবোধক চিহ্ন থাকবে। তো যেই সেন্টেন্সের শেষে প্রশ্নবোধক চিহ্ন থাকবে সেটাই কিন্তু হোয়াট ডাজ লুক লাইক হতে পারে। আরেকটা এক্সাম্পল দেখি আমরা। ড্যাশ এ ডাইনোসর ড্যাশ, হ্যাভ ইউ এভার সিন ইট, তুমি কি এটা কখনো দেখেছো? ড্যাশ এ ডাইনোসর ড্যাশ, ড্যাশ একটা ডাইনোসর ড্যাশ। এখানে দেখো শেষে একটা কোশ্চেন মার্ক আছে এবং দুইটা তোমার গ্যাপ দেওয়া আছে। তো দুইটা গ্যাপের মধ্যে আমরা হোয়াট ডাজ লুক লাইক সহজেই বসাতে পারি। হোয়াট ডাজ এ ডাইনোসর লুক লাইক। এরপর আমাদের যেই শব্দটি আছে সেটি হচ্ছে ইট বা ইহা। এখানে কয়েকটা বিষয় মাথায় রাখতে হবে। ইট এই শব্দটা সাবজেক্ট হিসেবেও ব্যবহৃত হয়, অবজেক্ট হিসেবেও ব্যবহৃত হয়, অর্থাৎ সেন্টেন্সের শুরুতেও ব্যবহৃত হতে পারে, সেন্টেন্সের শেষেও ব্যবহৃত হতে পারে। তবে তোমাদের এই প্রশ্নে ইট এটা সাবজেক্ট হিসেবেই প্রশ্নে বেশি আসে। তো তোমরা যখন ইট এই শব্দটা উপরে থাকবে তোমরা খেয়াল করবে কোন সেন্টেন্সটার মধ্যে প্রথমেই গ্যাপ দেওয়া আছে। যেই সেন্টেন্সের প্রথমেই গ্যাপ দেওয়া থাকবে সেই সেন্টেন্সটাই হতে পারে তোমাদের ইট বসানোর জন্য অ্যাপ্রোপ্রিয়েট জায়গা। আমরা একটা এক্সাম্পল দেখি। বলছে স্বর্ণা লুকস টায়ার্ড, ড্যাশ অ্যাপিয়ার্স টু মি দ্যাট শি হ্যাজ ওয়ার্কড হার্ড, অর্থাৎ এখানে যদি আমরা ইট বসাই, দেখো এখানে কোনো সাবজেক্ট নাই, সেন্টেন্সের শুরুতেই কিন্তু একটা গ্যাপ আছে। ইট অ্যাপিয়ার্স এটা মনে হয়, ইট অ্যাপিয়ার্স এটা মনে হয়। আর ইট যখন বসবে তখন যদি ভার্ব থাকে, মেইন ভার্ব থাকে, তার শেষে এস বাই এস বসবে। আর যদি এস মেইন ভার্ব না থাকে তাহলে কিন্তু ইজ অথবা ওয়াজ বসবে ইটের সাথে। তো খেয়াল করবে এই ড্যাশের পরের ভার্বটার সাথে যদি এস থাকে তাহলে এটার আগে তুমি নিশ্চিন্তে ইট বসাতে পারো সাবজেক্ট হিসেবে। তো এখানে বলছে ইট অ্যাপিয়ার্স টু মি, এটা আমার কাছে মনে হয় যে শি হ্যাজ ওয়ার্কড হার্ড, সে খুব কঠোর পরিশ্রম করেছে। আর একটা এক্সাম্পল দেখি আমরা। ড্যাশ রিকোয়ার্স নাথিং বাট গুডউইল টু ডু গুড টু পিপল, বলছে ড্যাশ রিকোয়ার্স এটা রিকোয়ার করে অর্থাৎ প্রয়োজন হয়, নাথিং অর্থাৎ কোনো কিছুই প্রয়োজন হয় না, বাট গুডউইল শুধুমাত্র একটা গুডউইল ছাড়া। গুডউইল মানে হচ্ছে তোমার ভালো চিন্তা, ভালো একটা কি বলবো আশা। টু ডু গুড টু পিপল মানুষের ভালো করার জন্য একটা ভালো কি বলে এটাকে পরিকল্পনা বা ইচ্ছা থাকা ছাড়া অন্য কিছুই প্রয়োজন হয় না। তো এখানে যেহেতু সাবজেক্ট রিকোয়ার করছে এখানে এবং দেখো ভার্বের শেষে এস বা ইএস আছে, সেই ক্ষেত্রে ইট কিন্তু প্রথমে বসবে। এরপর আছে আমাদের হ্যাভ টু অথবা হ্যাজ টু অথবা হ্যাড টু। তো হ্যাভ টু, হ্যাজ টু, হ্যাড টু এই তিনটারই অর্থ হচ্ছে বাধ্যবাধকতা, অর্থাৎ যে কাজটি করতে মানে বাধ্যবাধকতা হয়, করতে বাধ্য হয়, সেই ক্ষেত্রে কিন্তু হ্যাভ টু, হ্যাজ টু অথবা হ্যাড টু বসে। তো কোন ক্ষেত্রে হ্যাভ টু, হ্যাজ টু, হ্যাড টু বসে এটা আমরা একটু দেখে নেই। দেখো হ্যাভ টু এবং হ্যাজ টু দুটোই প্রেজেন্ট টেন্সে ব্যবহৃত হয়, আর হ্যাড টু পাস্ট টেন্সে ব্যবহৃত হয়। হ্যাভ টু আর হ্যাজ টু প্রেজেন্টের মধ্যে আবার হ্যাভ টু হচ্ছে প্লুরালের ক্ষেত্রে ব্যবহৃত হয়, হ্যাজ টু সিঙ্গুলারের ক্ষেত্রে ব্যবহৃত হয়। হ্যাভ টু এবং হ্যাজ টু। আর পাস্টের ক্ষেত্রে দুইটাই, অর্থাৎ সিঙ্গুলার এবং প্লুরাল দুইটা ক্ষেত্রেই হ্যাড টু ব্যবহৃত হয়। আমরা একটা এক্সাম্পল দেখি। এ গুড সিটিজেন হ্যাজ টু ওবে দ্য রুলস অফ ল, বলছে একটা ভালো সিটিজেন অর্থাৎ নাগরিকের হ্যাজ টু ওবে দ্য রুলস অফ ল, তার যে আইনের যে শাসন আছে, আইনের যে নিয়মকানুন আছে সেগুলো মেনে চলতে হয়। অর্থাৎ একজন যে সিটিজেন বা নাগরিক তার কিন্তু এটা সে মেনে চলতে বাধ্য। এখানে বাধ্যবাধকতা বোঝাচ্ছে, এই জন্য হ্যাজ টু। আবার দেখো হ্যাজ টু এটা প্রেজেন্ট টেন্সে হওয়ার কারণে হ্যাভ টু অথবা হ্যাজ টু এখানে বসেছে। এখানে কিন্তু এ গুড সিটিজেন একটা গুড সিটিজেনের কথা বলছে, সিঙ্গুলার সাবজেক্ট, এই জন্য হ্যাজ টু হয়েছে। যদি এটা প্লুরাল হতো তাহলে কিন্তু হ্যাভ টু হতো। দেখো এখানে একটা প্লুরাল এক্সাম্পল দেখি আমরা। দে হ্যাভ টু ডু ওয়ার্ক এভরিডে, তাদের প্রতিদিন কাজ করতে হয়। তো এখানে সাবজেক্ট যেহেতু হয়েছে দে প্লুরাল, এই জন্য কিন্তু এখানে হয়েছে হ্যাভ টু, হ্যাজ টু হয়নি। এখানে সাবজেক্ট দে প্লুরাল, এই জন্য হ্যাভ টু হয়েছে।
আমাদের পরবর্তীতে রয়েছে যেটা আরও একটা এক্সাম্পল আছে, শান্ত হ্যাড টু গো উইথ আরিফ ইয়েস্টারডে। দেখো এখানে ইয়েস্টারডে বলার সাথে সাথে আমরা বুঝতে পারছি এটা পাস্ট টেন্স। তো শান্ত এখানে যেহেতু পাস্ট টেন্সের কথা বলা হয়েছে, শান্ত হ্যাড টু গো উইথ আরিফ ইয়েস্টারডে, শান্তকে আরিফের সাথে গতকালকে যেতে হয়েছিল, সে বাধ্য ছিল, এই জন্য এখানে হ্যাড টু বসেছে। তো এটা যেহেতু পাস্ট টেন্স এই জন্য এখানে হ্যাড টু বসেছে। পরবর্তীতে আছে আমাদের ইউজ টু বা অভ্যাসগত কর্ম। ইউজ টু হচ্ছে অভ্যাসগত কর্ম, যে কাজটা হচ্ছে অভ্যাস, একটা মানুষ অভ্যাসগতভাবে করে, প্রায়ই করে, সেই ক্ষেত্রে আমরা ইউজ টু বসাই। একটা এক্সাম্পল দেখি, মিস্টার রানা ইউজ টু ওয়াক ইন দ্য মর্নিং। আচ্ছা, মিস্টার রানা সে সকালবেলা হাঁটে। তো সকালবেলা হাঁটে, এটা তার একটা অভ্যাস, এই জন্য এখানে ইউজ টু বসেছে। এখানে কিন্তু হ্যাভ টু আমরা বসাইনি বা হ্যাজ টু বসাইনি, কারণ এটা কিন্তু বাধ্যবাধকতা না, এটা সে তার অভ্যাস, সকালবেলা হাঁটা এটা একটা মানুষের অভ্যাস, সেই ক্ষেত্রে এখানে আমরা ইউজ টু বসিয়েছি। আরও একটা এক্সাম্পল আমরা দেখি, মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইউজড টু প্রিচ দ্য ট্রুথ। মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে মানে তিনি তার অভ্যাস ছিল বা তার প্রতিনিয়ত কাজ ছিল প্রিচ দ্য ট্রুথ। প্রিচ মানে হচ্ছে ছড়িয়ে দেওয়া, মানুষের কাছে পৌঁছে দেওয়া, দ্য ট্রুথ সত্যকে। তো মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সত্যকে পৌঁছে দিতেন, এটা তার অভ্যাসগত কর্ম ছিল, এটা কিন্তু আমরা বাধ্যবাধকতা অর্থে ব্যবহার করি না, এই জন্য এখানে হ্যাড টু না বসিয়ে বা হ্যাজ টু না বসিয়ে কিন্তু আমরা ইউজ টু বসিয়েছি। এবার আমরা দেখব হ্যাড টু এবং ইউজ টু এর মধ্যে আসলে পার্থক্যটা কোথায়। এই ক্ষেত্রে তোমরা কিন্তু অনেকেই গুলিয়ে ফেলো যে হ্যাড টু কখন বসাবো আর ইউজ টু কখন বসাবো। দেখো, হ্যাড টু আমরা বলেছি যখন কোনো কাজ করতে কেউ বাধ্য হয়, সেক্ষেত্রে আমরা হ্যাড টু, হ্যাজ টু বা হ্যাভ টু বসাই। এখানে শুধু হ্যাড টু লিখেছি, কিন্তু হ্যাজ টু বা হ্যাভ টু দুই ক্ষেত্রেই এটাই হবে, কিন্তু প্রশ্নে বেশিরভাগ সময় হ্যাড টু আসে, এই জন্য আমি শুধু হ্যাড টু লিখেছি। আর ইউজ টু কিন্তু বাধ্যবাধকতা না, যে ক্ষেত্রে বাধ্য হবে না কেউ সেই ক্ষেত্রে আমরা ইউজ টু বলি, আর যে ক্ষেত্রে বাধ্য হবে সেক্ষেত্রে হ্যাড টু বলি। সেই এক্সাম্পল দুটো আমরা পাশাপাশি যদি দেখি আরেকবার, শান্ত হ্যাড টু গো উইথ আরিফ ইয়েস্টারডে। শান্তকে আরিফের সাথে গতকালকে যেতে হয়েছিল, সে বাধ্য ছিল, এই জন্য আমরা হ্যাড টু বসিয়েছি। আর এদিকে মিস্টার রানা ইউজ টু ওয়াক ইন দ্য মর্নিং। মিস্টার রানা প্রতিদিন নাই, এখানে এভরিডে নাই, সকালে সে হাঁটতে যায়, এটা কিন্তু তার মানে অভ্যাস, এই জন্য এখানে কিন্তু ইউজ টু বসিয়েছি, হ্যাড টু বা হ্যাভ টু হ্যাজ টু কিছুই না। তো এই দুটো বিষয় ক্লিয়ার হয়ে গেল। আমাদের পরবর্তীতে আছে অ্যাজ সুন অ্যাজ। অ্যাজ সুন অ্যাজ অর্থ হচ্ছে সাথে সাথে, সাথে সাথেই, অর্থাৎ কোনো একটা কাজের সাথে সাথেই আমরা অন্য একটা কাজ করি, ওই ক্ষেত্রে আমরা অ্যাজ সুন অ্যাজ বসাই। একটা এক্সাম্পল দেখি আমরা, লেট আস নো অ্যাজ সুন অ্যাজ ইউ গেট দ্য নিউজ ফ্রম দ্য হসপিটাল। বলছে লেট আস নো, আমাদেরকে জানাবে, অ্যাজ সুন অ্যাজ যখনই, সাথে সাথে, ইউ গেট দ্য নিউজ ফ্রম দ্য হসপিটাল, অর্থাৎ তুমি যখনই হসপিটাল থেকে নিউজ পাবে। তো অর্থটা এরকম যে যখনই তুমি হসপিটাল থেকে নিউজ পাবে, কোনো খবর পাবে, সাথে সাথেই আমাদেরকে জানাবে, এই অর্থে অ্যাজ সুন অ্যাজ শব্দটি, ফ্রেজটি ব্যবহার করা হয়। আমরা আরও একটা এক্সাম্পল দেখি, আই কল ইউ অ্যাজ সুন অ্যাজ আই অ্যারাইভ। অর্থাৎ আমি তোমাকে কল করব, অর্থাৎ ডাকবো, অ্যাজ সুন অ্যাজ আই অ্যারাইভ, যখনই আমি পৌঁছাবো। তো পৌঁছানো, অর্থাৎ এই ক্ষেত্রে আমরা পুরো সেন্টেন্সটা একসাথে এভাবে বলতে পারি, আমি পৌঁছানোর সাথে সাথেই তোমাকে কল করব। তো এই সেন্সে আমরা অ্যাজ সুন অ্যাজ এই ফ্রেজটি ব্যবহার করে থাকি। তো তো আমরা বলেছিলাম যে প্রায় 15টার মতো ওয়ার্ড অথবা ফ্রেজ আমরা আলোচনা করব। তো সেই ক্ষেত্রে আমাদের আজকের ফার্স্ট পার্টে 7টা বা 8টার মতো ফ্রেজ আমরা আলোচনা করলাম। আমাদের পরবর্তী ক্লাসে আমরা বাকি যে 7টা বা 8টা ফ্রেজ আছে সেটা আলোচনা করব। তো আশা করি আজকের ক্লাসের সব কিছুই তোমরা বুঝতে পেরেছো। তাও যদি না বুঝে থাকো তাহলে কমেন্টে জানাবে, আর আমাদের গ্রুপে অবশ্যই লিখবে যদি তোমরা কোনো কিছু না বুঝতে পারো। আর পরবর্তী ক্লাস দেখার আমন্ত্রণ জানিয়ে তোমাদেরকে থ্যাংক ইউ জানাচ্ছি, আর আজকের মতো বিদায় জানাচ্ছি। আল্লাহ হাফেজ।